শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিন ভালো খবর দিয়ে শুরু করব। গতকাল আমরা আলোচনা করছিলাম যে জসপ্রীত বুমরা কি খেলতে পারবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ, তিনি কি ফিট। আজকে সুখবরটা হচ্ছে তিনি ফিট। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে তার ফিটনেস টেস্ট হয় এবং যে ফিটনেস টেস্টে তিনি উত্তীর্ণ হন, অর্থাৎ দুটি টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে কোনো রকম বাধা থাকলো না জসপ্রীত বুমরার। আরও একবার বলছি, জসপ্রীত বুমরা একদম ফিট আর তিনি দুটি টেস্ট ম্যাচ খেলবেন। বিসিসিআই মেডিকেল টিম মনিটরিং করছিল অনেকদিন ধরেই এবং বিসিসিআই ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রত্যেকে কিন্তু চাইছিল জসপ্রীত বুমরা যাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে, কারণ এই মুহূর্তে প্রতিপক্ষ শুধু শ্রীলঙ্কা নয়, প্রতিপক্ষ হচ্ছে WTC র্যাঙ্কিং। আমরা জানি যে ভারতীয় দল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিরুদ্ধে এত খারাপ পারফরমেন্সের পর এই মুহূর্তে যা ইকুয়েশন, তাতে WTC ফাইনালে যদি খেলতে হয় তাহলে অবশ্যই দুটি টেস্ট ম্যাচ জিততে হবে, তাহলে আশা জিইয়ে থাকবে। তাই আশাটা জিইয়ে রাখার জন্য সর্বশক্তি নিয়ে নামতে চায় ভারতীয় দল। শুভমান গিলের কথা আমরা বলছিলাম যে তার ঘাড়ে একটা ব্যথা রয়েছে এবং যে ব্যথাটা আমরা দেখেছিলাম যে ইডেন টেস্টের সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেই টেস্টের সময় তার ঘাড়ে ব্যথা, এবং সেই ব্যথাটা আবারও কিন্তু চাউর হয়েছে। তাই দেখার বিষয় যে শুভমান গিল কতটা ফিট, সেই বিষয়ে আমরা অবশ্যই আপডেট দেবো। তবে আজকে সব থেকে বড় আপডেট যেটা, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা ফিট হয়ে গিয়েছেন এবং তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন দুটি টেস্ট ম্যাচ। বিসিসিআই সূত্র থেকে কিন্তু আমরা এমনটাই জানতে পারছি। তাই এটা অবশ্যই ভারতীয় ক্রিকেট অনুরাগীকে খুশি করবে এবং অবশ্যই জসপ্রীত বুমরা খেলা মানে প্রতিপক্ষ দল শ্রীলঙ্কা হোক বা যে কোনো টিমই হোক, তারা কিন্তু চাপে থাকবে। তাই এটাই বলার যে ভারতের ক্ষেত্রে, গৌতম গম্ভীরের ক্ষেত্রে এটা অবশ্যই সাই অফ রিলিফ যে জসপ্রীত বুমরাকে তিনি প্রথম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে পেতে চলেছেন, কারণ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ জসপ্রীত বুমরা। এবারে আসবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। আমরা জানি আজিঙ্কা রাহানে গতকাল সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন এবং তারপর একটা আওয়াজ উঠেছে যে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে চলেছেন। কারণ আমরা জানি আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি করছিলেন, আর আজিঙ্কা রাহানে যেহেতু তিনি রিটায়ার করেছেন, সেক্ষেত্রে এখন নতুন অধিনায়ক বাছতে হবে। বলে রাখি, বিগত 9 বছরে 5টি অধিনায়ক বদল করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। এবার আমরা বিভিন্ন সোর্স মারফত যেটা জানতে পারছি যে KKR টিম ম্যানেজমেন্ট, ভেঙ্কি মাইসোর হোক বা অভিষেক নায়ার হোক, তারা বেশ কিছু নাম নিয়ে কিন্তু আলোচনা করছে ইতিমধ্যেই। কি সেই নাম, কোন কোন নাম বলে দিচ্ছি। রিঙ্কু সিং ভাইস ক্যাপ্টেন রয়েছেন তিনি অবশ্যই কলকাতা নাইট রাইডার্সে। তাকে কি ক্যাপ্টেন করে দেওয়া হবে? এক পক্ষ বলছে হ্যাঁ তাকে ক্যাপ্টেন করে দেওয়া হোক, আরেক পক্ষ কিন্তু একটু ভিন্ন মত পোষণ করছে। তারা মনে করছে যে রিঙ্কু সিং এর খেলাটা নষ্ট হয়ে যেতে পারে, রিঙ্কু সিংকে ফ্রি ফ্লোতে ব্যাটিং করতে দেওয়া উচিত, ক্যাপ্টেন্সির বোঝাটা যেন কোনো রকম চাপ না হয় রিঙ্কু সিং এর, এটা কিন্তু আরেক পক্ষ বলছে। কেউ আবার বলছে যে সুনীল নারিন বেস্ট চয়েস হতে পারে। 2012 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে রয়েছে এবং 2012 হোক, 2014 হোক বা 2024 হোক, IPL যে চ্যাম্পিয়ন করেছে, IPL ট্রফি যে জিতেছে কলকাতা নাইট রাইডার্স, তিনি কিন্তু পিভটাল রোল প্লে করেছেন। তাই তার থেকে বেটার চয়েস আর কেউ হতেই পারে না। এবার প্রশ্ন হচ্ছে সুনীল নারিন নিজে কি রাজি হবেন? সুনীল নারিন নিজে যদি রাজি না হন, এর আগেও নাকি তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি রাজি হননি। তিনি যদি রাজি না হন তাহলে সমস্যা, এবং সেক্ষেত্রে কিন্তু ক্যাপ্টেন্সির এই ব্যাপারটা মানে ধন্দি থাকবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। আরও একটা নাম উঠে আসছে, তিনি হচ্ছেন মনীষ পান্ডে। এর আগে আপনারা জানেন যে 2014 ফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে একটা দুর্ধর্ষ ইনিংস খেলে তিনি IPL ফাইনালে জিতিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে। তবে তিনি এই মুহূর্তে যথেষ্ট এজেড এবং প্রত্যেক ম্যাচ তিনি খেলেন না কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাই তিনি যদি ক্যাপ্টেন হয়ে যান তাহলে প্রত্যেক ম্যাচই তাকে খেলাতে হবে, মানে খেলতে হবে, যেহেতু তিনি ক্যাপ্টেন। তাই মনীষ পান্ডে অপশনটাও কিন্তু যে একদম পাকাপোক্ত তা কিন্তু নয়। এবার বাইরের কিছু নাম উঠে আসছে, সেগুলো বলবো। প্রথম চয়েস আমরা যেটা জানতে পারছি যে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষের প্রথম চয়েস হচ্ছে হার্দিক পান্ডিয়া।
মুম্বাইয়ের সঙ্গে হার্দিক পান্ডিয়ার সম্পর্ক এই মুহূর্তে ভালো নেই, এটা গত মরশুমে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং হার্দিক পান্ডিয়া একটা মানে বার্তাও দিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, মুম্বাই ইন্ডিয়ান্সকে তিনি আনফলো করেছেন, তারপর অবশ্য বলেছেন যে টেকনিক্যাল গ্লিচ। তবে যাই হোক না কেন, মুম্বাই ইন্ডিয়ান্স যে তাকে ছাড়ছে এটা তো কনফার্ম। এবার হার্দিক পান্ডিয়াকে কি কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে? কলকাতা নাইট রাইডার্স চাইছে হার্দিক পান্ডিয়াকে নিতে, তবে 20 কোটি টাকা দর পার হতে পারে হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে। এবার বলে রাখি যে চেন্নাই সুপার কিংসও হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত, বদলে তারা শিবম দুবেকেও ছেড়ে দিতে পারে। তাই এটাই এখন মানে বলার বিষয় যে হার্দিক পান্ডিয়াকে নেওয়াও কলকাতা নাইট রাইডার্সের পক্ষে কিন্তু এতটা সহজ হবে না। তবে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট চাইছে হার্দিক পান্ডিয়া, এটা আপনাদের বলে রাখি। KL রাহুলের দিকেও নজর রয়েছে, তবে অক্ষর প্যাটেলের ক্যাপ্টেন্সিতে তিনি মানে KL রাহুল এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। অক্ষর প্যাটেল সেখানকার ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সিতে কিন্তু খুশি নয় দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় একটা অবশ্যই এখানে তার রোল প্লে করবেন। KL রাহুলের মতো এরকম একজন এক্সপিরিয়েন্স ব্যাটারকে ছেড়ে দিতে চাইবেন অবশ্যই দিল্লি ক্যাপিটালস। সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছেন, তার দিকেও নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। সূর্যকুমার যাদব এর আগে কলকাতা নাইট রাইডার্সে ছিল এবং সূর্যকুমার যাদব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, তার এক্সপিরিয়েন্স অবশ্যই কাজে লাগবে। তিনি ব্যাটিংটাও যথেষ্ট ভালো করেন, হয়তো তিনি ফর্মে নেই এই মুহূর্তে, কিন্তু সূর্যকুমার যাদব একটা অপশন হতে পারে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স যদি ভালো ক্যাপ্টেন না পায় তাহলে সূর্যকুমার যাদবকে কিন্তু ছাড়বে না, এটাও একদম স্পষ্ট। আরেকটা নাম একদম চমকে দেওয়ার মতো, ঈশান কিষান। এবারে T20 বিশ্বকাপে সেকেন্ড হাই স্কোরার ভারতের হয়ে দাপিয়ে খেলেছেন ঈশান কিষান, ইস্ট জোনের ক্যাপ্টেন, তার দিকেও নজর রয়েছে ভেঙ্কি মাইসোরদের। তাই ইন্টারেস্টিং পর্ব চলছে। গতকাল অজিঙ্ক্য রাহানে অবসর গ্রহণ করেছেন, তারপর থেকে জল্পনা তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হবে। এতগুলো নাম বললাম, এই নামের মধ্যেই বোধহয় একজন ক্যাপ্টেন হবে, এই নামগুলোর মধ্যেই। তবে কে হবে বলা খুব মুশকিল। এই মুহূর্তে আলোচনা চলছে জোর কদমে এবং কলকাতা নাইট রাইডার্সের রোড ম্যাপও তৈরি হবে, আগামী IPL কী হবে তারা প্রস্তুতি নেবে সেটার জন্য যে নীল নকশা সেটা তৈরি হচ্ছে অলরেডি। তাই ক্যাপ্টেন্সির ব্যাপারটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কার হাতে কামান থাকবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটা নিয়েও বিস্তর বৈঠক হচ্ছে অভিষেক নায়ার এবং একই সঙ্গে ভেঙ্কি মাইসোর, হয়তো কিং খানও ফোন করছেন 2-3 বার করে। তাই দেখার বিষয় যে কাকে ক্যাপ্টেন করা হয়, এই নামগুলো কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক। এবারে পরবর্তী খবরে আসবো। পরবর্তী খবর এটাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের প্রেসিডেন্ট যিনি, সেই তামিম ইকবাল চাইছে ভারত যাতে বাংলাদেশে যায়। তবে তামিম ইকবাল চাইলেই তো হবে না, অন্যান্য ফ্যাক্টরসগুলো কাজ করতে হবে। তামিম ইকবাল এটাই বলছে যে 2024-এ এই স্কেডিউলটা ছিল, সেটা হয়নি পলিটিক্যাল আনরেস্টের জন্য। তিনি চান আবার যেন ভারতীয় টিম বাংলাদেশে যায় এবং সেখানে 3টি ODI এবং 3টি T20 ম্যাচের সিরিজ খেলে। এবং তিনি এটাও বলছেন যে তার একটা লিমিটেশন রয়েছে, মানে একটা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত তিনি যেতে পারবেন, তার বাইরে কিন্তু তিনি যেতে পারবেন না। তবে তিনি চাইছেন, এবং এখানে রাজনৈতিক যে মানে সরকারি যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও তিনি কথাবার্তা বলছেন এবং তাদেরকে বলছেন যে ভারতীয় যারা ডিপ্লোম্যাট রয়েছে তাদের সঙ্গে যাতে তারা কথা বলে, যাতে নেগোশিয়েট করে। এবং তামিম ইকবাল তার তরফ থেকে BCCIর সঙ্গে যোগাযোগ রাখছে। তবে প্রশ্ন হচ্ছে, ভারত যদি বাংলাদেশে যায় তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে যে সেপ্টেম্বরে সিরিজ রয়েছে সেটা স্থগিত করতে হবে। সেটা কি হবে? আফগানিস্তান আর ভারতের সম্পর্ক তো যথেষ্ট ভালো। তাই এই সিরিজ, ভারত বাংলাদেশ সিরিজ, যেটার দিকে অনেকেই তাকিয়ে রয়েছে, সেটা কিন্তু এখনো 20 বাও জলে। যদিও তামিম ইকবাল 29শে জুলাই বলেছিলেন যে আমরা আশাবাদী যে এই সিরিজটা হবে। দেখা যাক, আমরাও আশাবাদী। তবে কবে হবে সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বলতে পারছে না এবং একটা বিগ কোয়েশ্চেন মার্ক সেক্ষেত্রে বলতেই হচ্ছে। এবার একদম শেষ খবরের দিকে নজর রাখবো। ফ্রাঙ্কো বারোসি, নাম তো শুনেছেন নিশ্চয়ই, একদম ফুটবল কিংবদন্তি। তিনি প্রয়াত হয়েছেন
66 বছর বয়স, মাত্র 66 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন। এবং ফুসফুসে একটা টিউমার হয়েছিল তার, এই ফুসফুসজনিত সমস্যায় তিনি আক্রান্ত ছিলেন, অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা। 1977 থেকে 1997 চুটিয়ে ফুটবল খেলেছেন এসি মিলানের হয়ে, তিনি অধিনায়ক ছিলেন। এবং 1982 ইতালি যে বিশ্বকাপ জয় করে সেই দলের একনিষ্ঠ সদস্য ছিলেন এই বারোসি। তাকে অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। সঙ্গে থাকুন কলকাতা টিভির, রাত দিন 7 দিন।